বন্ধুরা, হাজিমি নিয়ে এসেছে আজকের ঘুমানোর আগের ছোট গল্প। আর এখন সালমা গর্ভবতী এবং তারা বিয়ের বাসা থেকে অন্যত্র চলে যেতে চায়, কিন্তু জিনিসপত্র অদ্ভুত সব ঘটনা ঘটছে। স্বামীর সঙ্গে আলোচনা করে ঠিক হলো তারা শ্বশুর বাড়িতে গিয়ে থাকবে, কারণ সালমা গর্ভবতী, যত্নেরও প্রয়োজন। কিন্তু তারা বাড়ি ছাড়ার ঠিক আগ মুহূর্তে কাচের জানালার ওপারে সে একটা অদ্ভুত কালো ছায়ামূর্তিকে দেখতে পেল। এভাবেই তিনজন শাশুড়ির বাড়িতে চলে আসে। স্বামী আলমান সামাজিকভাবে বেশ প্রতিষ্ঠিত একজন মানুষ। ইংদিরি হল সালমার খুব ঘনিষ্ঠ বান্ধবী, আর সে আবার আলমানের অফিসের সহকারীও বটে। নতুন বাড়িতে প্রথম রাত। আলমান প্রতিদিনের মতো ঘুমানোর আগে দোয়া পড়ছিল। সালমা সে সময় ঘরে ঢোকে, কিন্তু তা জানার জন্য সালমা একজন ঝাড়ফুঁক জানা চাচাকে ডেকে আনে। তিনি বাচ্চার জন্য দোয়া পড়েন এবং অশরীরী শক্তিকে শান্ত করতে চেষ্টা করেন। দোয়ার সময় হঠাৎ ঘরের বাতি টিমটিম করতে থাকে, বাইরে বজ্রপাতের শব্দ শোনা যায়। এভাবে পুরো রাত পার হওয়ার পর চাচা চলে যান। তখনই এক রহস্যময়ী নারী উপস্থিত হয়। তার নাম দিয়া। সে নিজেকে পাশের বাড়ির প্রতিবেশী বলে পরিচয় দেয়, এসে সালমাকে শুভেচ্ছা জানায়। কিন্তু কথা বলতে বলতে খুব সূক্ষ্মভাবে শাশুড়ি বৌমার মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে শুরু করে। এভাবে গল্প আরও জটিল হতে থাকে। এই দিন থেকেই অশুভ লক্ষণগুলো ঘন ঘন দেখা দিতে থাকে। পরদিন স্বামীর অফিসে খাবার দিতে যাওয়ার সময় একজন মোহনীয় সাজে সেজে থাকা নারী অফিস থেকে বেরিয়ে আসে। প্রথম প্রতিক্রিয়া, নিশ্চয়ই স্বামীর সাথে তার কিছু আছে। তবে তখন সালমা এখনও অতটা বোকা হয়নি। আর অফিসে ঢুকতেই তো সে তার বান্ধবী ইন্দ্রিয়কেও দেখে, তাই লাল পোশাকের মহিলাকে সন্দেহের তালিকা থেকে বাদ দিল। স্বামীর সেক্রেটারিও একজন তরুণী, কিন্তু তার সঙ্গে আলমানের সম্পর্ক খুবই ভালো এবং পাশেই তো সালমার ঘনিষ্ঠ বান্ধবীও আছে চোখ রাখার জন্য। সুতরাং অল্প সময়েই সালমা তার সব সন্দেহ দূর করে ফেলে। ফাঁকে ফাঁকে সালমা মডেল বানাতে ভালোবাসে। সেদিন তার মনে হচ্ছিল অ্যাটিকে যেন কিছু একটা আছে। শব্দ শুনে ঠিক এমন সময় সালমার দ্বিতীয় বন্ধু এসে পৌঁছায়। ডিকা একটি মডেল দোকানে কাজ করে, তাই প্রায় সে সালমার বাড়িতে ডেলিভারি দিতে আসে। সময়ের সাথে দুজনের বন্ধুত্বও হয়ে যায়। ডিকা দেখে সালমার হাত কাচের টুকরোয় লেগে কেটে গেছে, তাই পকেট থেকে ব্যান্ডেড বের করে দিতে যায়। এই দৃশ্যটি ততক্ষণে বেরিয়ে আসা শাশুড়ি দেখে ফেলে। বউ শাশুড়ির মাঝে সন্দেহের বীজ এখান থেকেই গজাতে শুরু করে। স্বামী আলমান বাড়ি ফিরে আসার পর সালমা প্রথমেই তাকে পুরো ঘটনা বলে। আলমান ওপরে গিয়ে সব দেখে আসে। কিছু পুরনো জিনিসপত্র ছাড়া আর কিছুই নেই, কোনো অশরীরী নারীর চিহ্নও নেই। তাই বিষয়টি সেখানেই থেমে করতে হবে। তার যাওয়ার পরই নিচে পড়ে যায় একটি নারীর কানের দুল। এই কানের দুলই হল সত্য উদ্ঘাটনের চাবিকাঠি, আর এটাই হবে সেই মুহূর্ত যা সালমার মানসিক ভেঙে পড়ার সূচনা। পরের সেকেন্ডেই দিয়া আবার হাজির হয় বাড়ির দরজায়। এবার তার হাতে কিছু খাবার, আগেরবার খালি হাতে আসার জন্য ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে। সালমা তাকে ভেতরে এসে চা খেতে বলেন, কিন্তু দিয়া একদমে না বলে দেয়। দুজনের সম্পর্ক আসলে কি এখনও কেউ জানে না। বাড়ি ফিরে সালমা খাবারগুলো গৃহকর্মী সুমির হাতে দেয় এবং বলে একটা আলাদা করে সাজিয়ে দিতে, যাতে স্বামীর জন্য নিয়ে যেতে পারে। খাবার পাঠিয়ে দিয়ে সালমা সরাসরি যায় সেই ঝাড়ফুঁক জানা চাচার কাছেও পাওয়া যায়। তাই এটা পরিষ্কার দিয়া নামের মেয়েটির মধ্যে নিশ্চিতভাবেই সমস্যা। বাড়ি ফিরে সালমা মাথায় কিছুই ধরতে পারছিল না। সবাই বসে আলোচনা করছিল। সালমার ভাবনা, কেউ খাবার বদলে দিয়েছে, কারণ সেটি তো হুন জিয়াংয়ের আসল রূপ। এদিকে সালমাগাং চড়াই পঠা উঠেছিল। স্বামীর সাথে সময় কাটাতে চেয়েছিল, কিন্তু স্বামী বলল সে খুব ক্লান্ত। এ কথা শুনে সালমার মন পুরোপুরি ভেঙে গেল। ধীরে ধীরে পরের দিন আসে। সুমি আগের রাতে যা দেখেছিল সব শাশুড়িকে জানায়। শাশুড়ি পুরোপুরি বিশ্বাসও করলেন না, অবিশ্বাসও করলেন না। তিনি শুধু সুমিকে বললেন, তুমি গিয়ে দিয়ার বাড়ি দেখে এসো। অভিশাপের সময় যত বাড়ছিল, সালমার চারপাশে লুকাচ্ছ। ইংরি হতবাক হয়ে গেল, ব্যাখ্যা করার সুযোগও পেল না।
সালমা তাকে ফেলে রেখে চলে গেল। স্বামীকে খুঁজে পেল এবং অনুযোগে ভরা ভাষায় সব দোষ চাপাল তার ওপর। এভাবে দুজনের মধ্যে তীব্র ঝগড়া শুরু হলো। কিন্তু তারা জানত না, অভিশাপের শেষ পর্ব এখনই তাদের জীবনে এসে পড়তে চলেছে। বাড়িতে ফিরে সালমা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার মনে হলো সে যেন একেবারে মোটা কুৎসিত এক মহিলা। গলার দুই পাশে যেন দুটো সসেজ ঝুলে আছে। তার মানসিক অবস্থা ভেঙে দিকে গরম পানি ছিটকে পড়ল, চামড়া সোজা উঠে গেল। আর সত্যিকারের সালমা তখনই দরজা দিয়ে ঢুকল। তার আগে যে ভেতরে ঢুকেছিল সে ছিল অভিশাপের ছায়ারূপ। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। শাশুড়ি সুমিকে বললেন আজ কাজ শেষ করে যেন সে গিয়ে সালমার চাচার সঙ্গে দেখা করে আসে, কারণ চাচা ধর্মীয় বিদ্যায় পারদর্শী, অশরীরী শক্তি দমন করার কিছু নিয়ম জানেন। সুমি রওনা দিল, কিন্তু বাসে উঠতেই অনুভব করল পিছনে যেন কেউ ফিসফিনিস শব্দে দাঁড়িয়ে গেল। অভিশাপের আসল রূপ ঠিক তার পেছনেই দাঁড়িয়েছিল। ভয়ে সুমি স্তব্ধ হয়ে গেল। এক মুহূর্তের মধ্যে সে গাড়ি চাপায় পড়ে মারা গেল। অন্যদিকে ইসলামী শিক্ষালয়ে থাকা সালমার চাচা ওই সন্ধ্যায় পৌঁছালেন লাইব্রেরির ঘরে। সেখানে তিনি দেখলেন ওই নিষিদ্ধ গ্রন্থের দুটি গুরুত্বপূর্ণ পৃষ্ঠা কেউ ছিঁড়ে ফেলেছে। ঠিক তখনই সামনে এক কালো ছায়া উদয় হল। এদিকে সালমা পুলিশ থেকে খবর পেল সুমি মারা গেছে। বাড়িতে ফিরে শাশুড়ি অবশেষে সব সত্য কথা খুলে বললেন। এতদিন ধরে ছেলের বউ যে অদ্ভুত ঘটনা দেখছিল তিনি এখন সেগুলো বিশ্বাস করতে শুরু করেছেন। কিন্তু যখন শাশুড়ি বললেন তোমার বান্ধবী দিয়া, তখনই সালমা পুরোপুরি হতবম্ব হয়ে গেল, কারণ সে মোটেই বুঝতে পারছিল না আসলে কি ঘটছে। তবুও সে বিশ্বাস করতে পারছিল না এসব কিভাবে তার হাতে ঘটতে পারে। জুইয়াংয়ের মাথা যেন ভাবতেই পারছিল না যে তার মা সত্যি কথা বলছেন, বরং মনে হচ্ছিল মা গল্প বানাচ্ছেন। এই বিষয়টি নিয়ে শাশুড়ি বৌমার মধ্যে ঝগড়াও শুরু হলো। কিন্তু সত্যিটা যাচাই করার জন্য সালমা বাড়ি ফিরেই প্রথমে ছুটে গেল দিয়ার কাছে। তার চোখে আগের সেই ভাঙাচোরা বাড়িটা এখন অদ্ভুতভাবে বিলাসবহুল মনে হলো। ঘর জুড়ে আলো ঝলমল। মনে হলো সত্যিই মানুষ যদি নিজের সর্বনাশ না করে তবে কেউ তাকে নষ্ট করতে পারে না। দুইজন যখন জড়িয়ে ধরল ঠিক তখনই সালমা টেবিলের উপর রাখা পানির রং কালো হয়ে যেতে দেখল। মনে হলো এই বোকা মেয়েটা শেষ পর্যন্ত কি সত্যিটা বুঝতে শুরু করেছে। এদিকে দিয়া আর নিজের আসল পরিচয় লুকালো না। টেবিলের ফলের ঝুড়ি থেকে যে দুর্গন্ধ বের হচ্ছিল তা মাথার ভেতর পর্যন্ত উঠে যাচ্ছিল। কিন্তু দিয়ার এখনও একটা কাজ বাকি। সে অবশ্যই শাস্তি দেবে সেই বুড়ি মহিলাকে যে বাড়ির ব্যাপারে অতিরিক্ত নাক গলাচ্ছিল। গভীর রাতে বৃদ্ধা মহিলা বাইরে কেউ ঝাড়ু দিচ্ছে এমন শব্দ পান। তিনি ঝাড়ুটা হাতে নিতেই দেখলেন সেটায় জায়গায় জায়গায় রক্ত লেগে আছে। ঠিক তখনই পেছনে উপস্থিত হলো দিয়া, সঙ্গে তার পেছনে ছুটল। সালমা কোনো দ্বিধা ছাড়াই সরাসরি গেল তার চাচার সত্যবিদ্যা ইনস্টিটিউটে। সেখানকার নিষিদ্ধ বই কেউ দুদিন ধরে চুরি করেছিল শুধু তাদের দাম্পত্য নষ্ট করার জন্য। চাচার কথা শুনে দুজনের ভুল বোঝাবুঝি দূর হল। তারা আবার এক হল। রাতেই কয়েকজন দক্ষ শিষ্যকে ডেকে পাঠানো হল, উদ্দেশ্য সালমানের ওপর ভর করাই ভয়ঙ্কর অভিশাপ তাড়ানো। এক পর্যায়ে তারা কাঠের বন্ধন, সেই সন্তানের জন্ম, সেটা একেবারে শেষ হয়ে গেল। এবার চলো আমরা সত্য উদ্ঘাটনের মুহূর্তে প্রবেশ করি। কয়েক মাস পরে সালমা সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেল। সে আবার চাচাকে বাড়িতে ডেকে সত্যের শিক্ষা নিতে চাইল। কিন্তু তার আগে তার ঘনিষ্ঠ বান্ধবী ইংরি নিজে থেকে এসে হাজির হল। সালমা অনুভব করল সে ভুল করে তাকে সন্দেহ করেছিল। দুজনেই একে অন্যের কাছে ক্ষমা চাইল, আর সম্পর্ক আবার আগের মতো হল। এরপর যখন চাচা ড্রয়িং রুমে উপদেশ দিচ্ছিলেন ঠিক তখনই বান্ধবী গোপনে চুপি চুপি ঢুকে গেল সালমার শেষ করে নিষিদ্ধ বই চুরি করেছিল সেই লোকটি ছিল এই বান্ধবী। চাচা যেহেতু বিয়েতে যাচ্ছিলেন তাই তার অনুপস্থিতিতে বান্ধবীর জন্য বইঘরে ঢোকার সুযোগ হয়েছিল। জানিয়ে রাখি, সালমা আর বান্ধবী দুজনেই একসময় চাচার ওই প্রতিষ্ঠানের ছাত্রী ছিল। যেদিন স্বামী খাবার খেতে চাননি কারণ কাজের ভিড়ে সময় ছিল না, সেদিন বান্ধবী তাকে জোর করে খাবার খোলার কথা বলেছিল। যেদিন তারা নতুন ঘরে উঠল সেদিনও বান্ধবী পরিকল্পনা করেই একটি পুতুল লুকিয়ে রেখে গিয়েছিল তাদের আলমারিতে।
এবারও সে একই কায়দায় একটি সাবান নিয়ে এলো, গোপনে শোবার ঘরে লুকিয়ে রাখল। ছিল না কোনো শব্দ, না কোনো সন্দেহ। এই বান্ধবী শতভাগ নিশ্চিতভাবে সালমার স্বামীকে পছন্দ করত। তাই ইংহুন অভিশাপকে ব্যবহার করে সে চেয়েছিল সালমা আর তার স্বামীকে আলাদা করে দিতে। পরিশেষে মনে হচ্ছে পরিচালক যেন ইচ্ছে করেই দ্বিতীয় পর্ব বানানোর সুযোগ রেখে দিয়েছেন।